কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে, বললেন ফখরুল। জানাবো নির্বাচনে কারাগার থেকে ভোট দিতে চান ১০৬ বন্দী। জানাবো আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক টার্গেট কিলিং। এবং সর্বশেষ জানাবো সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছাত্রদল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়, ভাঙচুর করা হয় বসত ঘর ও দোকানপাট। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের কালীবাড়ি এলাকায় হাফেজ মহসিনের ছেলে মোহাম্মদ ইমদাদুল ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাঁও মাঠে ২ মাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। এরই সূত্র ধরে সবুজবাগ এলাকার নিশাদ ব্যাপারী ও সদর উপজেলা জিলান গ্রুপের মধ্যে রোববার রাতে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী ও গোয়েন্দা পুলিশ ও তদন্ত সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কিশোর গ্যাংয়ে দুই পক্ষের সংঘর্ষে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র থাকায় কিছু সময় লাগে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা স্বাভাবিক বিষয়। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সবসময় স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি অভিহিত হওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। এজন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে। বিএনপির অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। নির্বাচনে কারাগার থেকে ভোট দিতে চান ১০৬ বন্দী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে থাকা ১০৬ বন্দী পোস্টাল ভোটের আবেদন করেছেন। তবে কারাগারে মোট বন্দীর সংখ্যার তুলনায় এই আবেদনকারীর সংখ্যা ১/৬ কম। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের যে কোনো সময়ের তুলনায় এবারে নির্বাচনে পোস্টাল ভোট নিয়ে প্রচার প্রচারণা বেশি ছিল। প্রার্থীরাও পোস্টাল ভোটকে গুরুত্ব দিয়ে ভোটারদের আবেদন করতে উৎসাহিত করেছেন। এরই ধারাবাহিকতায় জেলা কারাগারে আটক বন্দীদের মধ্য থেকে ১০৬ জন ভোট প্রদানের জন্য আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে কারাগারে জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে কারাগারে গড়ে ৬.৫ শতাধিক বন্দী রয়েছে। বন্দীর সংখ্যা ৬৫৫ জন। এদের মধ্যে ১০৬ জন পোস্টাল ভোটের আবেদন করেছেন এবং তারা সবাই জেলার ৩টি সংসদীয় আসনের ভোটার। তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য আবেদনকারী কয়েকজন বন্দী ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। তবে তারা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। নির্ধারিত নিয়ম অনুযায়ী পোস্টাল ভোটের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজাদুল হেলাল বলেন, আবেদনকারী বন্দীদের নির্ধারিত সময়ের মধ্যেই পোস্টাল ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভোটের আগে কেউ জামিন পেলেও তার জন্য পোস্টাল ভোটের বিধানই প্রযোজ্য থাকবে। আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক টার্গেট কিলিং।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। ভর দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদিকে টার্গেট করে একটি গুলি করা হয়। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান হাদি। এমন টার্গেট করে সবশেষ আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির। গত 7 জানুয়ারি ঢাকা তেজগাঁওয়ের তেস্তুরি বাজার এলাকায় মোসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যুর আগে মোসাব্বির তার স্ত্রীর কাছে জানিয়েছিলেন তার জীবন আশঙ্কার কথা। মোসাব্বির বলেছিলেন যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে, তার অনেক শত্রু তৈরি হয়েছে, কে কোন দিকে মেরে ফেলবে এটা বলাও যাবে না। মোসাব্বিরের এই আশঙ্কা সত্য হতে বেশি সময় লাগেনি। শুধু হাদি কিংবা মোসাব্বির নয়, তাদের মধ্যে এমন অনেকে টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড এখন পরিণত হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড বা টার্গেট কিলিং এ। নিখুঁত পরিকল্পনা যাকে টার্গেট করা হচ্ছে, শুটাররা তাকে হত্যা সফল হচ্ছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় এমন একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে যা রাজনীতিকে ঠেলে দিচ্ছে ভয়াবহ সহিংসতার দিকে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক নেতাকর্মী। আতঙ্ক ছড়াচ্ছে মাঠ পর্যায়ে রাজনীতিতে। কয়েকদিন পরই অনুষ্ঠিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন টার্গেট কিলিং এর ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে সব মহলে। পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। গত 1 বছরের রাজনৈতিক সহিংসতায় দেশে নিহত হয়েছেন 131 জন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ ও কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচন কেন্দ্রিক সংঘাত ও চাঁদাবাজি কেন্দ্র করে 914টি সহিংসতা ঘটে। এসব সহিংসতা নিহত 131 জনের মধ্যে বিএনপির 93 জন, আওয়ামী লীগের 23 জন, ইউপিডিএফ এর 6 জন, জামাত ইসলামীর 3 জন, ইনকিলাব মঞ্চের 1 জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 জন ও চরমপন্থী দলের 1 জন আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 54টি সহিংস ঘটনায় নিহত হয়েছেন আরও 3 জন। টার্গেট করে সম্প্রতি আরও যেসব রাজনৈতিক ব্যক্তিকে হত্যা। গত 3রা জানুয়ারি সন্ধ্যায় যশোরের শঙ্করপুর এলাকায় বিএনপির আলমগীর হোসেন নামে এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, আলমগীর একটি মোটরসাইকেলে করে শঙ্করপুর এলাকায় বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। সেখানে মারা যান একজন। প্রায় 29 বছর আগে একটি হত্যা মামলার হাজিরা দিয়ে ফেরার পথে 10 নভেম্বর রাজধানীর আদালতপাড়ার কাছে খুন হন তারিক সাইদ মামুন। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দিন সকাল 10:53 মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন 2 ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর 2 ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। জয়পুরহাট, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় এমন ঘটনা আরও ঘটেছে, যেগুলো অধিকাংশ ছিল টার্গেট কিলিং। পুরস্কার ঘোষণা ও গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েও পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডে অবৈধ আগ্নেয়াস্ত্র এখন সহজলভ্য। এসব অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বাচনের আগে শুরু হয়েছে খুনোখুনি। সবশেষে গত ডিসেম্বরে 159টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও এগুলো পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ সদর দপ্তর। এসব অস্ত্রের কোনোটি সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। যা বলছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদায় কর্মকর্তার নাম প্রকাশ করার না শর্তে বলেন, নির্বাচনের আগে গোলাগুলি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ে বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী, চরমপন্থী ও আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের কিভাবে আইনের আওতায় আনা যায় তা নিয়ে পরিকল্পনা চলছে। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ এসব অপরাধী ব্যবহার করতে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন উঠে এসেছে। এছাড়া কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 700 বন্দী দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংস, ব্যক্তিগত আক্রোশ বা দ্বন্দ্বের কারণে যে হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর বিষয়ে পুলিশ গুরুত্ব দিয়েছে। নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিয়েছে। তিনি আরও বলেন, দেশের সব ধরনের অপরাধ দমাতে আমাদের গোয়েন্দা নজরদারিতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি টহল। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন সামনে রেখে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছি। নির্বাচন উপলক্ষে পুলিশের 1,87,603 জন জনবলকে প্রস্তুত করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে সেগুলো প্রয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, নির্বাচন উপযোগী পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত, বাস্তবে তা তৈরি হচ্ছে না।
একাধিক চ্যালেঞ্জের কারণে কাঙ্ক্ষিত সেই ইতিবাচক পরিস্থিতি গড়ে উঠছে না। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো ও অনেক অপরাধী গ্রেপ্তারের দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। কারণ প্রতিনিয়ত যে ভয়াবহ ও গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলোর সঙ্গে জড়িত মূল অপরাধীরা কিভাবে বাইরে থেকে যাচ্ছে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার পর খুনিরা দেশের বাইরে পালিয়ে গেছে বলে যে তথ্য আসছে তা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের প্রয়োজনীয়তাই তুলে ধরে। ভবিষ্যতে যেন কোনো অপরাধী অপরাধ সংঘটিত করে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় এই ধরনের ঘটনা বাড়ার শঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।